ক্র্যাশ ল্যান্ডিং হবে। আচ্ছা, হাসিনা তো পালিয়ে ভারত গিয়েছে, এই সরকার যদি নির্বাচন না দিতে পারে তাদের কি পালানোর জায়গা আছে? তারা কত আওয়ামী লীগ অ্যালায়েন্স, বিএনপি অ্যালায়েন্স, কারণ আওয়ামী লীগ হিডেন। তাহলে এখন আবার চলে আসলো টু পার্টি, জামাত ভার্সেস আওয়ামী লীগ। তাহলে টু পার্টি যখন হয়ে যাবে তখন আপনি দেশটাকে ভাগাভাগি করবেন কীভাবে? যারা নিগৃহীত, যারা এতদিন আপনার পায়নি কোনো কিছু, তারা কারা? জামাত এন্ড বিএনপি, দ্য অফিসার্স, এসপি আপনি যেটা বলছেন, বা ইসলামী ব্যাংক বললেন। তাহলে এই দুইটা টিমই তো এতদিন তারা ডিপ্রাইভ ছিল, তাই না? তাহলে বিএনপি এন্ড জামাত এখন আপনি কোত্থেকে নিয়ে আসবেন? বিএনপি এন্ড জামাতই তো, তারাই তো বাইরে ছিল, তারাই তো প্রমোশন পেয়েছে, তারাই তো আসলে বসছে। তো এই জায়গায় যদি আপনি আবার সেগ্রিগেটেড করেন হুইজ জামাত হুইজ বিএনপি, তাহলে তো আপনি আবার জুলাই চার্টারের বাইরে চলে যাচ্ছেন। ইউ ক্যান ডু দ্যাট, এটা ঠিক না। তাহলে আপনি এখন আসেন বললেন যে লটারি করবেন। আচ্ছা, কচুয়ারটা লটারি করে চলে গেল হেলাল সাহেবের এখানে, কী লাভটা হলো? ধরে নিলাম কচুয়ারটা হলো বিএনপি, ওনারটা হলো জামাত, জামাত গেল কচুয়ায়, কচুয়ায় আসলো বিএনপি, আসলো এখানে। আরে ভাই, একই তো কথা, এটা নিয়ে তো তর্ক কেন? ইয়েস, আপনি যেটা বলতে পারেন ইসলামী ব্যাংক নিয়ে কেন কথা হলো? ইসলামী ব্যাংকের ইজ আইডেন্টিফাইড, ইসলামী ব্যাংকের ডিএনএ টেস্ট নিয়ে ওখানে চাকরি দেওয়া হয়েছে, সেই জন্য আইডেন্টিফাইডটা বলা হয়েছে। আর উনি যদি চাঁদপুরের ডিসিআই সাহেব যদি না বলে যে আমি ছিলাম ছাত্র জীবনে ছিলাম, বাট আমি এখন সরকারি আমলা, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই ডিবেটটা আমরা আনবো কেন? এই ডিবেটটা তো আমি মনে করি না ইজ এ কারেক্ট ডিবেট। যার যেখানে ক্ষমতা বেশি সেখানে, যার যেখানে ক্ষমতা। কিন্তু অনেকে বলতে চান যে এই 15-16 মাসে তাদের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই, শুধু এই দিকটিতে যদি বলি, যেই অবস্থা সেখানে খুব শক্তিশালী বলার কি, যেইভাবে আইন শৃঙ্খলার লোকগুলি তারা মায়ের খেয়েছে, কি ধরনের ঝড় উপর দিয়ে গিয়েছে, আর আওয়ামী লীগ কী ধরনের ম্যানুপুলেশন আর্মির উপরে করেছে। পুলিশ তো এখন মানুষের জনগণের আস্থাহীনতায় ছিল, এটা কিন্তু রিবিল্ড করতে হবে, কিন্তু টাইম এত সকালে রিবিল্ড হয়ে যায়। দেখেন না, পোশাক পাল্টাচ্ছে, মোটিভেটেড করছে। এই তা 15 মাসের মধ্যে কি অনেকটা সুস্থি হয়নি? আগামী নির্বাচন তো আর্মিও থাকবে। এতটা আপনারা কেন ভাবছেন যে হবে না? সবচেয়ে বড় ব্যাপার আসলে সংখ্যার কিছু নেই। না, আপনি চিন্তা করবেন, যিনি প্রধান নোবেল লরিয়েট, উনি যেই হাইটের লোক, উনি যদি নির্বাচনটা না করতে পারেন, উনি কোথায় ড্রপ করবেন? কতটা সেন্সিটিভ জায়গায় বসে আসছে, তাদের ব্যাপারটা একটু চিন্তা করেন না। তাদের তো ঘুম নিদ্রা হারাম হয়ে যাচ্ছে, নির্বাচন ঠিক মতো দিতে হবে, আর না দিয়ে কি কোনো উপায় আছে? আর কোনো বিকল্প পথ আছে? সব মিলিয়ে আই বিলিভ আমরা প্রদেশিয়াতে গিয়ে আমরা শ্রমিক হিসেবে কাজ করব, আমরা ওইভাবে চিন্তা করব কেন? এই গভর্নমেন্ট চিন্তা করতে পারে, কারণ এই গভর্নমেন্ট তো হচ্ছে গত গভর্নমেন্ট কি করেছে সেইটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে। আমরা তো আগামী দিনে নির্বাচিত গভর্নমেন্ট তো আগামী, ওই যে ওরা যেটা বলছে আগামীর বাংলাদেশকে আমরা চিন্তা করছি। ইকোনমিক্সে ডিগ্রি করে পিএইচডি করছে, ইনস্টেড ব্রাইট বয়। তাহলে এদের জন্য আমরা আমাদের সুযোগ 30 বছরের জন্য দিয়ে দেবো? আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্ড কীভাবে পে হবে? আমাদের কর্মসংস্থান কী হবে? লুক দ্যাট ওয়ে, ইন প্রগ্রেসিভ ওয়ে। আমরা কি একটা পথ চালাতে পারবো না? ইউ সি, আর এই সরকার আসে তো 3 মাস, 3 মাসে কি লাভ লোকসান দেখাবে তারা? 3 মাসে কি লাভ লোকসান হয়ে যাবে? আর আমরা যদি অনাগত ভবিষ্যতের লাভ লোকসান ওদেরকে নিয়ে চিন্তা করি, জেনারেশন জি, এনসিপি, তাহলে আমরা কেন পোর্ট দিয়ে দেবো? দিস ইজ আওয়ার মাইন্ড ফিল্ড। এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে আমরা ট্যাঞ্জিবল অ্যাসেট করতে পারি, দ্যাট ইজ দ্য। যদিও এখানে এই অন্তর্বর্তী সরকার কেন এটার দায় নিতে যাচ্ছে, কেন একটি রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছেন, এই নিয়ে তারেক রহমানও এক ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন, এই নিয়ে মাঠে আলোচনা আছে। এনসিপি আসলে যে বন্দর নিয়ে এই বিষয়গুলোকে কি দৃষ্টিতে দেখছে, দরকার ছিল কিনা এখন? প্রথমত হলো যে আপনি হাইকোর্টে যে রিট করা হলো, রিট করে কি করলো? যে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট আছে কিনা সেই প্রশ্নটা তোলা হলো, তাই তো? এখন আপনার অন্তর্বর্তী সরকারের ভিত্তি কি? ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান, মানে বিপ্লবী ভিত্তি। যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, প্রতিষ্ঠান একটু আগে যে কথাটা আসছিল, ইমাম পালিয়ে গিয়েছে, সচিবরা পালিয়ে গেছে, বিচারপতিরা পালিয়ে গিয়েছে, সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। তখন দায়িত্ব গ্রহণ করার সময় ওনাকে তো ম্যান্ডেট দেওয়া, মানে কোনো বাছাই করে দেওয়া হয় না যে এই জায়গায় হাত দিতে পারবে, এই জায়গায় পারবে না। কেন পারবে না? কারণ ওই সময় বাংলাদেশকে রিবিল্ড করা, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাটা ছিল প্রধান চ্যালেঞ্জ। এবং তখন কোনো রাজনৈতিক দল কোনো শব্দ করেনি যে সরকারকে কাজ করতে দাও, সবাই সপ্তাহান্তে গিয়ে যে আপনি কিভাবে কোন জায়গায় প্রবলেম ফেস করছেন আমাদের বলেন, আমরা চেষ্টা করছি। প্রায় প্রতিটা দিন আন্দোলন ফেস করেছে। এখনই বিতর্কে যাওয়ার দরকার ছিল কিনা? হ্যাঁ, প্রথমত হলো যে আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে যে ইন্টেনশনটা কি। বাংলাদেশে 3টি পোর্টের ব্যাপারে এখন আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে 2টি পোর্ট পিপিপিতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি হলো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, যেটা আসলে একটি পতিত চর, যেখানে আসলে জনবসতি নিয়ে কিছুই নেই, সেখানে নতুন একটা বিনিয়োগ আসবে $550 মিলিয়ন। যে বিনিয়োগটা আগামী 4 বছরের মধ্যে এখানে পোর্ট বিল্ড হবে
অ্যান্ড ওন্ড বাই বাংলাদেশ, এবং তারা প্রায় 30 বছর বাংলাদেশের সাথে কনসেশনাল রেটে এই পোর্ট পরিচালনা করবে। করার পর তারা যখন চলে যাবে তখন পোর্টের মালিকানা থাকবে বাংলাদেশের, যন্ত্রপাতি সব কিছু বাংলাদেশের হবে। আপনি তাহলে এই সরকারকে যখন বলছেন এই সরকারের সময় বিনিয়োগ আসছে না, এই সরকার বিনিয়োগ আনতে ব্যর্থ, আবার যখন সরকার বিনিয়োগ আনতে যাচ্ছে তখন কেন আপনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই? দ্বিতীয়ত হলো যে আপনি যদি পানগাঁও যে টার্মিনাল, যে আমাদের ইনল্যান্ড টার্মিনাল নদীবন্দর যেটা, সেই বন্দর দেখেন গত প্রায় 12 বছর ধরে প্রতি বছর 175 কোটি টাকা শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেতন ভাতা, বিদ্যুৎ বিল এবং ইউটিলিটিস দিয়ে ব্যয় করছে। প্রায় 1 যুগ ধরে একটা বন্দর ঢাকার 5 কিলোমিটার মধ্যে পতিত অবস্থায় আছে। এটার ক্যাপাসিটি ইউটিলাইজেশন হলো যে লেস দেন 20%, মানে এটার 100%-এর মধ্যে 20% বেশি কখনো ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে না। সেই বন্দরটি এখন দেওয়া হলো আরেকটি কোম্পানিকে। এখন কিসের জন্য দেওয়া হলো? আপনি লস মিনিমাইজ করবেন এবং সেটা থেকে প্রফিটেবল করবেন। সেই বন্দর তার বৈশ্বিক যেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখানে আপনার এই বন্দর পরিচালনা করব। তৃতীয়ত আসি ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, ডিপি ওয়ার্ল্ড এটা দীর্ঘদিন ধরে, হ্যাঁ এটা এখনও লাভজনক, এটা সত্য, কিন্তু কথা হলো যে এটা এই মুহূর্তে যেই পরিমাণ কন্টেনার হ্যান্ডেল করতে পারে এটার কন্টেনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি দ্বিগুণ করা সম্ভব। পাশাপাশি এটা লাভজনক, এটা সত্য, কিন্তু এটা ইনএফিশিয়েন্ট কোন অর্থে? ধরুন আমরা যে ধরুন আপনি যদি ভিয়েতনামের একটা কন্টেনার গড়ে 20 দিন লাগে, বাংলাদেশের যদি এটা 20 দিন লাগে, ভিয়েতনাম সেটা 5 দিনে করছে। কারণ আপনি যদি কম্পিটিটিভ ওয়েতে চিন্তা করেন তাহলে আপনাকে তো বর্তমান অবস্থা থেকে আরো বেটার অবস্থা যেতে হবে। তাহলে বিতর্কে এড়ানোর জন্য এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে করা যেত। হ্যাঁ, সেটা প্রক্রিয়াগত ব্যাপারে আমার অবশ্যই সেখানে নোট আছে যে অবশ্যই সরকারকে উচিত এই রাজনৈতিক দলের সাথে আপনার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া। বাট এই সিদ্ধান্তটি আপনি যদি যে কোনো ব্যবসায়ীর সাথে কথা বলেন, ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের প্রভূত উন্নতি সাধন হয়েছে। উন্নতি সাধন কোন অর্থে? আপনি একটা যারা কার্গো ঢাকা থেকে যায়, একটা 20 মিনিট সময় লাগতো একটা কার্গো শুধুমাত্র গেট ক্রস করতে, একটা ম্যানুয়াল সিস্টেম ছিল। এই সিস্টেমটাকে ডিজিটাল করার পর এটা আপনার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, মানে কোথাও থামতে হচ্ছে না, কিউআর কোড অটোমেটিক স্ক্যান হয়ে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যে অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন, বাংলাদেশ টিকে আছে 2টা বিষয়ের উপরে। একটা হলো যে এক্সপোর্ট আর্নিং, আর হলো রেমিটেন্স আসে আমাদের এয়ারপোর্ট দিয়ে, মানে আমাদের শ্রমিকরা এই বন্দর দিয়ে যায় এবং তারা এখান থেকে ফেরত আসে, তারা রেমিটেন্স পাঠায়। আর বাংলাদেশে এক্সপোর্ট আর্নিং আসে কি দিয়ে? পোর্ট দিয়ে। এখন আপনি পোর্টকে ইনএফিশিয়েন্ট রাখছেন, একই সাথে আপনার সামনের চ্যালেঞ্জ কি? আপনার পতিত সরকার ইতিমধ্যেই আপনার মানে বাহবা কুড়ানোর জন্য এলডিসি গ্রাজুয়েশনের জন্য আবেদন করে গিয়েছে। আপনি এখন এমন একটা চিপার ভিতরে পড়েছেন, আপনি না পারছেন সেই আবেদনটা প্রত্যাহার করতে, না পারছেন আপনি সেই গ্রাজুয়েশনের সময়সীমা বাড়াতে। এই অবস্থার ভিতরে এই যে কোনো সরকার, যে কোনো বেনেভোলেন্ট গভর্নমেন্ট যারা জনগণের প্রতি দায়বদ্ধ, তারা কী করতে পারে? লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ছোট করে, বাংলাদেশে আমি খুব স্পষ্টভাবে বলছি, দীর্ঘদিন ধরে প্রোটেকশনের জন্য নামে যে আমরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরা পরিচালনা করবো, জাতীয় নিরাপত্তার নামে, সভরেনিটির নামে যেটা করা হয়েছে, বাংলাদেশের ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন কোম্পানি অপারেট করেছে, তারা এখানে আমাদের বন্দরে অবস্থান নিয়েছে, এয়ারপোর্টে অবস্থান নিয়েছে, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অবস্থান নিয়েছে। সো আমরা সেই ধারাবাহিকতা যদি রোধ করতে চাই তাহলে আমি বিশ্বাস করি যে কেবল একটি মাত্র দেশকে না, বরং আপনি যখন 3টা বন্দর 3টা দেশকে দিয়েছে, আপনি যদি কোনো সেখানে ষড়যন্ত্রই থাকে, আপনি যদি নিরাপত্তার প্রশ্নে বলেন, তাহলে আপনি যখন আপনার 20টা ইনফ্রাস্ট্রাকচার 20টা দেশের সাথে চুক্তি করে আপনি দেশকে সমৃদ্ধ করবেন, তাহলে তো আপনি 20টা দেশ থেকে তো 20টা দেশ থেকে তো একই সাথে আপনার একই ধরনের থ্রেট আসতে পারে না, 20টা দেশের ইন্টারেস্ট একই সাথে একই রকম হতে পারে। সো আমি লাস্ট যে বিষয়টা বলবো, বাংলাদেশে এই আপনার নদী, বন্দর, তেল, গ্যাস রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, এরা আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। বর্তমান বাংলাদেশে যে সরকার আছে, এখন কেউ যদি বলে যে তারা কমিশন নিয়েছে এই বন্দর ইজারা দিয়ে কিংবা বন্দর আপনার কাউকে ইনভেস্টমেন্টের জন্য দিয়ে, সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, বাট এটা মাইনর। কিন্তু আপনি এটার যে একেবারে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছেন, তা আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি এই সরকারের অধীনে নির্বাচন যাবেন কি করে? নাজমুল হক প্রধান, এই যে বন্ধ একটা বিষয় হচ্ছে যে নতুন যেগুলি পোর্ট বন্ধ হচ্ছে, যে আমাদের পাশে পানগাঁও শহর যেটা বললে ঠিক আছে, এটা কিন্তু নিউমোরিং টার্মিনাল আমাদের এটা রীতিমতো রিচ পোর্ট, এটা অলরেডি ডেভেলপড, ইট ইজ ভেরি মাচ ন্যাচারাল পোর্ট, জোয়ার বাটার পোর্ট। এই পোর্টটা আর্টিফিশিয়াল কিছু করার নেই এখানটায়, জোয়ার বাটার সঙ্গে সম্পর্কিত এখানটা ডেলিভারি। ওই যে বললো একটা কথা সত্যিকারই বলছে যে ওই পোর্টের থেকে টাকা নিয়ে আরেক পোর্ট চালায়, হ্যাঁ ভর্তুকি দিয়ে, কিন্তু ইসে আপত্তি নেই, কিন্তু ওটা আপত্তি করছে কেন? সেই কারণে যে ওই পোর্টটার এফিসিয়েন্সি নিজেরাই অনেক ডেভেলপ, আগে যা ছিল তার থেকে এখন অনেক ডেভেলপ করছে, নিজেরাই আরও ডেভেলপ করতে হবে, তারপর কেন দিতে হবে? এটা তো লাভজনক। তো এটা মজার ঘটনা হচ্ছে, এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট আগে কেন যাচ্ছিল শেখ হাসিনা গভর্নমেন্ট? শেখ হাসিনার জামাই 2000 কোটি টাকার একটা ফ্যাসাদে বসলো এখানে। তখন এই সালমানরা, এই চোররা তাকে বুঝছিল আপনি যদি দুবাইয়ের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডে চুক্তি করেন তাই না, তাহলে আপনি এখানে মাপ পেয়ে যাবেন। কিন্তু দেখা গেছে চুক্তি করার চেষ্টা করার পরও ওই জায়গায় ছাড় পাওয়া যাচ্ছে না। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দুবার দুবাইতে গেছে, গিয়ে শেষ পর্যন্ত সংসারটাই ভেঙে গেছে, এটা আমরা জানি। ফলে এবং আর্লিয়ার সেই সময় প্রটেস্ট করছি আমরা যে এই পোর্টটা দরকার নেই, আপনি বাকি সব করেন, কারণ এটা আমাদের লাভজনক এবং এটা আমাদের মূল পোর্ট।
আরেকটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গায় আমাদের নেভির মূল, আমরা ছোট দেশ তাই না, গরিবের বহু সুন্দরতা সবাই ভাবি রাখার চেষ্টা করে তাই না, তা আমাদেরকে ওইটা দিতে হবে কি জন্য? এটা সিকিউরিটি কোশ্চেন আছে এই জায়গায়, কনসার্ন আছে এখানটা আমাদের। হ্যাঁ, আমাদের বলবেন যে কিছুই নাই, তারপর তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আছে। আমরা যখন যাই আজকে পুঁজিবাদী বড় আমেরিকা কোন দেশে কি না করছে কোন তো, এই ডিপি ওয়ার্ল্ড ইজ ভেরি মাচ ডিপ রুটেড উইথ দি আমেরিকা, পরিষ্কার কথা বলে দিই তাই না। ফলে আমরা এই পোর্টটা, বাংলাদেশের এই পোর্টটা আমরা চাই না বিদেশিদের কাছে যাক। অ্যাডভোকেট হেলাল উদ্দিন, যে বন্দর নিয়ে যেই আলোচনা, চুক্তি নিয়ে আলোচনা, সমালোচনা এবং এর রিটের এক পর্যায়ে গিয়ে এই সরকারের বৈধতা নিয়ে, সিদ্ধান্ত নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা। জি দেখুন, বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, কারণ এই সরকারের যে মানে আগমনটা ঘটেছে একটা বিপ্লবের পরে, জনগণের মানে সর্বাত্মক সমর্থন নিয়ে এই সরকার এসেছে। অতএব এখানে বৈধতা তোলার কোনো সুযোগ নেই, তাদের সকল কার্যক্রম করারই বৈধতা আছে। কিন্তু এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের জন্য, আমি বলি রাজনৈতিক সরকার শুধু করবেন কেন? আপনার রাজনৈতিক সরকার তো শেখ হাসিনাও করছে বিভিন্ন চুক্তি, সেগুলো কি জনগণের পক্ষে আসছে? আপনি মনে করেন যে ভারতের সাথে যত চুক্তি করেছে এগুলো দেশের স্বার্থে হয়েছে, দেশের স্বার্থে তো করে নাই, দেশের মানুষকে প্রকাশ করে নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে নাই, অথচ বিভিন্ন জায়গায় বিদেশি ইন্ডিয়ান সব কিছু এসে ভর্তি হয়ে গেছে, এগুলো করে নাই। তো এখন এই সরকারের বৈধতা আছে, বাট তাদের উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে একটু কনসার্ন করা, আলোচনা করা। আমরা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে, তাদের এই জাতীয় চুক্তি করতে পারবে, বাট দেশের স্বার্থে করতে হবে। এখন যে বন্দরটা মানে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, লাভজনক, সেখানে আবার নতুন করে চুক্তি করার ক্ষেত্রে অবশ্যই সন্দেহের অবকাশ থেকে যায়। তো আমরা মনে করি দেশের স্বার্থে আমরা যে কোনো চুক্তি এরা মানে ইন্টারিম গভর্নমেন্ট করুক, আপত্তি নাই, কিন্তু দেশের স্বার্থ বিরোধী হলে অবশ্যই সেখানে আমাদের কথা থাকবে এবং কথা বলতে হবে। আমাদের জনগণের জন্যই আমরা রাজনীতি করি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জনগণের যদি লাভ না হয় সেখানে তো অবশ্যই আমাদের কথা বলতে হবে। কেমন এখন দেখা যাক রিটে কি বলে, হ্যাঁ সেটা আমরা 4 তারিখে বোঝা যাবে। ডক্টর আনম এহসান হক মিলন, এই যে বন্দর চুক্তি নিয়ে আলোচনা, সমালোচনা, এলডিসি উত্তরণ এবং বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, ফেসবুক পোস্টে বলেছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এই যে আলোচনাটা হলো, যে ঠিক দেশের স্বার্থ যদি রক্ষা করাই যায় না, আপনি যেটা বলছেন মূলত দেশের স্বার্থটা কি? আমাদের দেশে কিন্তু রিভার্স ব্রেইন ট্রেন হচ্ছে। আলী রিয়াজ কে? আমাদের সন্তান, বিদেশে রিভার্স। মনির হায়দার কে? ফয়েজ তৈয়ব কে? দিস আর অল রিভার্স ব্রেইন ট্রেন। আমাদের ছেলেরাই বাইরে গিয়ে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দে কেম ব্যাক হিয়ার টু রিবিল্ড আওয়ার নেশন। এখন আমাদের যে জেনজি ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা কর্মসংস্থান করতে পারছি না। আমাদের ল্যান্ড পোর্ট, আমাদের দেশ, আমাদের বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, 4th generation of industrialization, we are living in a global village. How do you believe যে আমাদের ছেলেরা এই পোর্ট চালাতে পারবে না? দ্যাট ওয়াজ আ ম্যানেজারাল প্রবলেম। সেটা তো প্রধান সাহেব বললেন যে কি জন্য তারা তখন এই ফন্দি ফিকির করেছিল। আমরা যদি এইভাবেই যেতে থাকি, আমাদের এখানে মিলিয়নস অফ লোকের কর্মসংস্থান রয়েছে, আমাদের সেই ব্রেইন রয়েছে, আমরা সেই ন্যানো টেকনোলজি আমরা জানি, সব কিছু আমরা জানি, আর আমরা আমাদের জিনিস আরেকজনকে লিজ দিয়ে। জুলাই অভ্যুত্থানের পর থেকে নানা জায়গায় মাজার ভাঙা এবং নানা এই যে মব সহিংসতা যেভাবে বলি, এই জায়গায় এক ধরনের সরকারের, অনেকে বলতে চান যে নির্লিপ্ততা এই জন্য অনেকটা দায়ী। এনসিপি আসলে এই বিষয়গুলোকে কীভাবে দেখে? যদিও এনসিপি এরই মাঝে এ নিয়ে এক ধরনের বিবৃতিও দিয়েছে। প্রথমত এই সরকার যারা চালাচ্ছেন তাদের আসলে বিভিন্ন কারণেই পপুলিজমের ঝোঁক একটু কম, এবং এটার আরেকটা কুফল দেখা যাচ্ছে যে তারা অনেক জনসম্পৃক্ত সমস্যাকে পাশ কাটিয়ে গিয়েছেন। আপনি যদি ঢাকা নগরের দিকে তাকান, গত 1.5 বছরে কিন্তু নগর ব্যবস্থাপনার অবনতি ঘটেছে। এটা বাস্তব, এটা আপনি বাসা থেকে বের হলে বুঝতে পারবেন। যদিও কিছু ইনোভেশনের চেষ্টা হচ্ছে, এই সরকারের একটা মোটা দাগে লং টার্ম কিছু ভিশন, কিছু পরিকল্পনা আছে যেগুলো নিয়ে তারা অ্যাড্রেস করছে। কিন্তু মাজার ভাঙার সংস্কৃতি অথবা এই যে বাউল ফকির এদের উপর হামলা, এটা কিন্তু দেখতে শর্ট টার্ম মনে হলো, এটা শর্ট টার্ম না। এটা আসলে জাতির গভীরে যে সামাজিক সংহতি আছে সেটার মধ্যে একটা তীব্র অনাস্থা এবং সংকট তৈরি করে।
তো সরকার আমার মনে হয় যে এটা তার বোঝার সক্ষমতা নেই, না থাকার কারণে সরকার এটাকে একেবারে সামাজিক ছোট ছোট ট্রিভিয়াল সমস্যা মনে করে এটাকে সামহাও ইগনোর করেছে। কিন্তু এটা কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়, বরং এই সমস্যাটাই আগামী দিনে বাংলাদেশকে আরও গভীর সংকটে নিমজ্জিত করতে পারে। কারণ আপনি দেখেন যে শেখ হাসিনা যেই কারণে শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিল, এটা মূলত একটা মতাদর্শিক ফেসিবাদ জন্ম দিয়েছিল এখানে। যেই কারণে অথবা যেই প্রেক্ষাপটে এখন বাউলদের উপরে হামলা হচ্ছে, যেই প্রেক্ষাপটে এখন আপনার ফকিরদের উপরে মাজারদের উপরে হামলা হচ্ছে, একই ধরনের মতাদর্শিক ফেসিবাদ কিন্তু। তবে একটা ছোট্ট বিষয় আমি শুধু নোট দিয়ে রাখি, সেটা হলো বাউলদের অবশ্যই ভুল থাকতে পারে, আপনার যারা মাজার পরিচালনা করেন তাদেরও ভুল থাকতে পারে। তো তাদের ভুল, তাদের যদি কোনো অন্যায় থাকে সেটার জন্য অবশ্যই দেশে বিচারিক আদালত রয়েছে। আপনি আদালতের দ্বারস্থ না হয়ে যখন নিজেরাই ব্যক্তি এবং সমগোত্রীয় তার সমর্থক, তার গোষ্ঠী, পরিবারের উপর হামলা করছেন, এই হামলাটা রাষ্ট্রকে বিপন্ন করে তুলছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই প্রতিষ্ঠানগুলো আবারও ভঙ্গুর দশার দিকে ধাবিত হচ্ছে। ভঙ্গুর অবস্থা। একটা বিষয় হচ্ছে যে এটা কারেক্টলি বলছে ও, যে সেটা হচ্ছে যে আন্দোলনের বিরাট গৌরব ছিল, আপনাদের গৌরবের কথা ছিল। আমাদের পাঁচ আন্দোলন, আপনি ভাষা আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, 90 বলেন, 71 বলেন, তাই না? প্রত্যেকটা গৌরবের দিক আছে। এই আন্দোলনটা আরও বেশি গৌরবের দিক ছিল, যে বুক চিতা একদম বলছে করগুলি, ফলে এটা আরও বেশি গৌরবের ছিল। কিন্তু এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্য একটা গ্রুপ, একটা গোষ্ঠী সর্বত্রই মাজার ভাঙ্গা থেকে শুরু করে, কবর থেকে লাশ তুলে পুরা থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা থেকে শুরু করে সবটাই করছে এবং খুব নির্বিচারে করতে পারছে। সরকার এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। সরকার বাবা দিচ্ছে আমি বলবো না, নীরব দর্শক। সরকারের বোধটা আছে কিনা এই ক্ষেত্রে মনে হয় যে একদম নির্বোধ সরকার। এটা আমাদের জাতীয় সংগতি, আমাদের দেশের সমাজের যে স্থিতিশীলতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এইটা এই রাজনীতি বা এটা যারা করছে, আমার ধারণা এটা সমাজটাকে একটা কি বলা যায় একটা অস্থিতিশীল করে ফেলতেছে, যেটা সামগ্রিক জীবনে আমাদের একটা ক্ষতির কারণ হয়ে যাবে। অ্যাডভোকেট হেলাল উদ্দিন, যে পুরো আন্দোলনটাকেই এক ধরনের কালিমালিপ্ত করার চেষ্টা এবং এই ঘটনা প্রবাহ। না, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশনটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে সেই মানে প্রথমত সংস্কার, ওনারা অনেকগুলো কাজ নিয়ে অগ্রসর হতে লাগলো। তখন একটা পর্যায়ে এসে তারা ইলেকশন নিয়েই তারা সংস্কার মূল ফোকাসটা দিয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ওনারা মানে নজরটা কম দিয়েছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু এটা দেওয়া দরকার ছিল, কারণ মানুষের যদি আস্থা যদি না থাকে সরকারের প্রতি, তাহলে তো আস্তে আস্তে আরও নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে। এবং সকল ধর্ম, সকল আপনার বর্ণ সবাই যেন সরকারের প্রতি আস্থাশীল থাকতে পারে। যার মত সে পালন করবে, তার ইচ্ছে হলো সে মানে বাউল সঙ্গীত গাবে, অসুবিধা কি? আমার ইচ্ছা আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এটা এইভাবেই যদি আমরা কিছু হয় আইনের পথে হাঁটবে। এখানে মানুষ এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক আমি মনে করি না, কারণ এটা আইন প্রক্রিয়া সংস্থা আছে, তারা দেখবে, বিচার আছে সেখানে। যে আলোচনাটা হলো পরিস্থিতি যদি এরকম চলতে থাকে সামনের দিন আরো কতটা না, আমার মনে হয় এরকম না। আমরা যারা ফেসিবাদ বিরোধী মানে স্টেক হোল্ডার আছি, আমরা যখন ওই ভারতের আগরতলায় আমাদের মানে এতে যখন জাতীয় পতাকা পোড়াই দিল, সেই সময় আমরা দেখেছি সবগুলো দল আমরা ঐক্যবদ্ধভাবে চিফ অ্যাডভাইজারের কাছে ছুটে গিয়েছি এবং বলেছি যে কোনো ধরনের টেনশন করবেন না, জনগণ আপনাদের সাথে থাকবে। এই ছোটখাটো ঘটনা কোনোভাবেই এরা বড় আকার ধারণ করতে পারবে না। সরকারকে বলবো আর একটু সচেতন হোক এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক, থাকবে। আসলে আমি মনে করি ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কাউরই কোনো কথা বলা উচিত না। যেমন মনে করেন চরমনাই পীর জামাত সম্বন্ধে উক্তি করেছিল, ভেরি হাই কমেন্ট করেছিল, উনি জানেন কি আমি বলতে চাচ্ছি না, জামাত করেছে, আবার ওনারা একসাথে আসছে। তো এই ধর্ম নিয়ে কমেন্টটা কেন হবে? নো ওয়ে, ইটস নট অ্যাকসেপ্টেবল। ধর্ম আমাদের ধর্ম আমরা পালন করছি, এবং এই যারা এই কমেন্ট করবে তাদেরকে যেভাবে বললো আইন আদালতের বিচার ব্যবস্থা যেটা হওয়া উচিত, এটা নিয়ে আমরা এত বেশি কমেন্ট করার পর আমি মনে করি এই সমস্ত টকশো এটা আলোচনায় দরকার নেই। দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। কারণ এটা আবার উস্কানি হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, বুঝতে পারছেন? ইটস অ্যাবসলিউটলি ধর্ম। ক্লিয়ার? সো লেটস নট ডিসকাস ডিবেট অ্যাবাউট এই আলাপটা আছে। একটি মহল আবার এইসব ঘটনার সুযোগ নিতে চায়, সেই জায়গাও তো সেটাই তো বললাম, আমিও তো একটু সুযোগ নিলাম যে চরমনায় কি বলছে জামাতকে আপনি দেখেছেন, আমি সুযোগ নিলাম, পিঞ্চ কাটলাম, এটাই তো আমি প্রমাণ করে দিলাম আপনাকে। ডোন্ট মেক দিস ইস্যু বিগার ইস্যু। ওকে, উই আর ইন বাংলাদেশে, আমরা সবাই একত্রে থাকবো। আর এগুলি হচ্ছে তাদের সাব ডিভিশনাল অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের মধ্যে কত তরিকা আছে না, কত কি হয় না,
এগুলি আপনি গ্রামে গেলে বুঝতে, আপনি তো ঢাকা শহরে কিন্তু ঢাকায় নির্বাচন করছে, আমাদের এখানে অনেক তরিকা আছে। এই ধর্ম নিয়ে কোনো কথা আমরা এই বড় আসরে আমি মোটেই চাই না যেগুলি নিয়ে ডিবেট হোক। জি।